সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমরা ঐক্যমতের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু সেই চেতনার এখন লেশমাত্র অবশিষ্ট নেই, যার জন্য জাফরুল্লাহ চৌধুরী লড়াই করেছিলেন। এবারে জানাবো দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এদিন বেলা 2:30টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ হবে। জানাবো জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জানিয়ে দেব এবার কর্নেল অলিকে বিশ্বাসঘাতক মনে করছে বিএনপি। বিএনপির মধ্যে নানা রকম বিশ্বাস, অবিশ্বাস এবং সন্দেহ প্রবল আকার ধারণ করেছে। নিজেদের মধ্যে বিএনপি নেতারা এখন নিজেদের সংগঠনের অন্য নেতাদেরকেই বিশ্বাস করছে না, এক নেতা আরেক নেতাকে অবিশ্বাস করছে। এবার সে দলে অন্তর্ভুক্ত হয়েছেন কর্নেল অলি। এ বিষয় থাকছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রবিসন্ধিমূলক এবং বিভ্রান্তিকর বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজার শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস। যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয়, ফিলিস্তিনিরাই করবে গাজার শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুক্তিযুদ্ধের চেতনা লেশমাত্র অবশিষ্ট নেই মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ঐতিহ্যের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু সেই চেতনার এখন লেশমাত্র অবশিষ্ট নেই, যার জন্য জাফরুল্লাহ চৌধুরী লড়াই করেছিলেন। বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক নাগরিক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গত বছরের 11 এপ্রিল ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরুল্লাহ চৌধুরী। মির্জা ফখরুল বলেন, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আমাদের আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই, তাহলে এখন অবশ্যই সকলকে নতুন করে চিন্তা করে নতুনভাবে বলিয়ান হয়ে জাফরুল্লাহ ভাইয়ের অনুপ্রেরণায় এগিয়ে আসতে হবে। দেশে কঠিন দুঃসময় চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা সবাই প্রতিজ্ঞা গ্রহণ করি, কে কি বলল সেটি ভাবার দরকার নেই। আমাদের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা আছে, আমরা যারা 71 সালে যুদ্ধ করেছি, আমরা যারা গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চেয়েছি, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যারা প্রাণ দিয়েছি, যারা গুম হয়েছি, তাদের সকলকেই সেই সম্মানটুকু দেওয়ার জন্য আমাদের আজকে একটা মাত্র দায়িত্ব, সেটা হচ্ছে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। নয়াপল্টনে শুক্রবার সমাবেশ করবে বিএনপি। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিল করবে বিএনপি। এদিন বেলা 2:30টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হবে। শনিবার মহানগর দক্ষিণের সদস্য সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী এবং যুগ্ম আহ্বায়ক হারুনা রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন দলের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার এ মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতির তথ্য গণমাধ্যমকে জানানো হয়। গত 6 এবং 7 মার্চ দুদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সালের ভোট গ্রহণ করা হয়। এরপর 9 মার্চ দিনগত রাত 1:30টায় নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আবুল খায়ের নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনের সভাপতি পদে বিএনপি জামাত সমর্থিত ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন নির্বাচিত হন। অন্যদিকে সম্পাদক পদে আওয়ামী লীগ তথা সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাদা প্যানেল থেকে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক নির্বাচিত হন।
নির্বাচনের সম্পাদক, 2 সহ-সভাপতি ও 2 সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তথা সাদা প্যানেলে 10 জন প্রার্থী বিজয়ী হয়। অন্যদিকে সভাপতি সহ 3টি সদস্য সহ 4 পদে বিএনপি জামাত সমর্থিত জাতীয়বাদী আইনজীবী নীল প্যানেল প্রার্থী বিজয়ী হয়। ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকনকে সভাপতির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গত 27 মার্চ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল সই করা চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলীয় ফোরামের সিদ্ধান্ত উপেক্ষা করে 4 এপ্রিল সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি জামাতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন দায়িত্ব গ্রহণ করেন। তবে এই প্যানেল থেকে জয়ী নির্বাচিত অন্য 3 সদস্য দায়িত্ব গ্রহণ করেননি। এবার কর্নেল ওলিকে বিশ্বাসঘাতক মনে করছে বিএনপি। বিএনপির মধ্যে নানা রকম অবিশ্বাস এবং সন্দেহ প্রবল আকার ধারণ করেছে। বিএনপি নেতারা এখন নিজেদের সংগঠনের অন্য নেতাকে বিশ্বাস করছেন না, এক নেতা আরেক নেতাকে অবিশ্বাস করছেন। বিএনপির বিভিন্ন নেতারা মনে করছেন বিভিন্ন সময় বিএনপির জন্য বন্ধু হিসেবে এসে অনেকেই বিএনপিকে ধোঁকা দিয়েছে এবং এই ধোঁকার তালিকা অনেক দীর্ঘ। বিএনপির মধ্য থেকে অনেকেই বিএনপির বন্ধু সেজেছেন, শুভাকাঙ্ক্ষী হয়েছেন, কিন্তু পরবর্তীতে এই সম্পর্ককে কাজে লাগিয়ে তারা সরকারের সঙ্গে গোপন আঁতাত করেছে, এমন অভিযোগও বিএনপির নেতৃবৃন্দের পক্ষ থেকে হরহামেশাই করা হয়। বিএনপির একাধিক নেতা বলছেন, যেমন 2018 সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল একটি ধোঁকা। সেই সময় ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষ থেকে এসে বিএনপিকে ধোঁকা দিয়ে গেছে। শুধু তাই নয়, বিএনপির অনেক নেতাই মনে করেন তাদের প্রতিষ্ঠাকালীন মহাসচিব অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীও ছিলেন সরকারের এজেন্ট এবং বিএনপিকে বিভক্ত করার মিশন নিয়ে তিনি এসেছিলেন। এখনও বিএনপি যাদের সাথে যুগপৎ আন্দোলন করছে সেই সমস্ত দলের অনেক নেতাকেই বিএনপি নেতারা সন্দেহ প্রকাশ করে আসছে। তবে এই অবিশ্বাসের তালিকা এখন সবচেয়ে বড় বিষয় হিসেবে যে নামটি এসেছে সেটি হলো এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। কর্নেল অলি আহমেদ একসময় বিএনপির ডার্ক সাইডের নেতা ছিলেন। তিনি বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিতি ছিলেন। শুধু বেগম জিয়াই নন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তিনি বিশ্বস্ত এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন। জিয়াউর রহমানের ডাকেই তিনি বিএনপি রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু সেই কর্নেল অলি আহমেদ এখনকার ভূমিকা নিয়ে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে ঘোরতর সন্দেহ দানা বেঁধেছে। বিএনপি নেতৃবৃন্দ মনে করছে যে বিএনপি ভাঙার জন্য নতুন এজেন্ডা বাস্তবায়ন করতে সরকার মাঠে নামিয়েছে কর্নেল অলিকে। এই ধরনের ভাবনার সূত্রপাত হয়েছে একটি বক্তব্য থেকে। কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে কর্নেল অলি আহমেদ বেগম খালেদা জিয়ার সম্পর্কে যে বক্তব্য করেছেন তাতে বিএনপি নেতৃবৃন্দ বিস্মিত। বিএনপির একজন নেতা বলেছেন যে একসময় প্রয়াত ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিএনপিকে বিতর্কিত করেছিলেন, একজন কর্নেল অলি আহমেদও সেই কাজ শুরু করেছেন। কর্নেল অলি আহমেদ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলেছেন, বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা এবং তার যে অসুস্থতা তার জন্য তাকে মুক্তি দেওয়া প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। আর এজন্য যদি সরকারের কোনো আলাপ আলোচনা করতে হয় সেই আলাপ আলোচনায় যেতেও প্রস্তুত বলে দাবি করেন সাবেক এই বিএনপি নেতা। এই বক্তব্যটি বিএনপির মধ্যে বিস্ফোরণ সৃষ্টি করেছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কর্নেল অলি আহমেদ বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারের সঙ্গে দর কষাকষি বা আলোচনায় যাবার কে? তিনি তো বিএনপির কোনো নেতা নন। বিভিন্ন বিএনপি নেতা মনে করছেন যে বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপির মধ্যে একটি স্পর্শকাতর অনুভূতি রয়েছে এবং সেই অনুভূতিকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং দলের মধ্যে বিভক্তি সৃষ্টির লক্ষ্যেই কর্নেল অলি আহমেদ এ ধরনের বক্তব্য দিয়েছেন। কারণ বিএনপির অনেক নেতাই মনে করেন যে বেগম খালেদা জিয়ার বিষয়ে সরকারের সঙ্গে বিএনপির একটি বিষয় সংলাপ দরকার। গাজা শাসনের বিষয়ে ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল হামাস, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয় ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন। গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া। শনিবার তুরস্কে আনাদোলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইসমাইল হানিয়া বলেন, হামাস গাজায় একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না, আমরা ফিলিস্তিনের অংশ, আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি। হামাস প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং ফিলিস্তিনিদের যে কোনো ভূখণ্ডে যেই পরিস্থিতি হোক না কেন দখলদার বা অন্য কোনো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেব না। তিনি বলেন, হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য দুটি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে। প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পুনর্গঠন করব, যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে। দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা যারা গাজার পুনর্গঠন করবে, পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক ছাদের নিচে একীভূত করবে।
এছাড়া রাষ্ট্রপতি, আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে। 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গত 7 অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত এবং ধ্বংস করার কথা বলে আসছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবরে ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষ্য মতে এই হামলায় প্রায় 1140 জন নিহত হন। সেদিন প্রায় 240 জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে হামাস। জবাবে 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 34,000 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 72,000-এরও বেশি ফিলিস্তিনি।